দেশবাসী যদি ডক্টর ইউনূসকে রোহিঙ্গা ইস্যুতে নজরদারিতে না রাখে, তাহলে আমাদের দেশের এমন একটা ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি কোনোদিনও পোষানো যাবে না। আরও ক্লোজলি যদি বলি, এই নজরদারিতে না রাখার ফলে আমাদের এত বড় ক্ষতি হয়েছে যেই ক্ষতি আমরা পোষাতে পারবো না। কত বড় ক্ষতি হয়েছে? 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। এখানে আসলে সমস্যা কোথায়? শেখ হাসিনার সময়ে সৌদি আরব বাংলাদেশকে চাপ দিয়েছিল 60,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে। দেখেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না, কিন্তু বাংলাদেশকে চাপ দিচ্ছে যে 60,000 রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট প্রদান করতে হবে। দ্বিতীয় ধাপে আরেকবার প্রেশার ক্রিয়েট করে যে এই রোহিঙ্গাদেরকে 80,000 পাসপোর্ট প্রদান করতে হবে। শুধু এখানেই না, আমাদের কক্সবাজারের নাগরিকরা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের নাগরিক যারা আছে, তারা রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে নিজেরাই তার সন্তানদেরকে স্কুল কলেজে ভর্তি করতে গিয়ে সমস্যায় পড়তে থাকেন। শুধু এখানেই না, এখানের নাগরিকরা তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানদের যে জন্ম নিবন্ধন সেটা করতে গিয়ে সমস্যা পড়ে যান। এই সামগ্রিকভাবে একটা অস্বাভাবিক সমস্যা ফেস করছেন ফেনী, নোয়াখালী, এদিকে চট্টগ্রাম, কক্সবাজারের এই সামগ্রিকভাবে এই অঞ্চলের মানুষরা। শুধু তাই না, এখানে যে আমাদের বনাঞ্চল ছিল, যেই বনাঞ্চলটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, যে কক্সবাজার অঞ্চলকে সুরক্ষিত করার জন্য, পার্বত্য এলাকাকে সুরক্ষিত করার জন্য একটা কৃত্রিম বনাঞ্চল তৈরি করা হয়েছিল। সেই কৃত্রিম বন রোহিঙ্গা এখানে ঢোকার ফলে পুরোটা কৃত্রিম বনটা ধ্বংস হয়ে গেছে। সামগ্রিকভাবে এই সংকটটা আমরা কোনোভাবেই রিকভার করতে পারছি না। ডক্টর ইউনূস স্যারের সরকার যে আশ্বাসটি দিয়েছিল যে রোহিঙ্গাদের 1,80,000 রোহিঙ্গা প্রথম ধাপে ফেরত নেবে মায়ানমার, যেটা একটা পুরোপুরি প্রতারণামূলক কথা। এই কথাটা যে প্রতারণামূলক কথা ডক্টর ইউনূস স্যারের সরকার করেছেন, তার প্রমাণ হলো জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসে, উনি তখনই এই এপ্রিল মে মাসে এখানে যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানো হবে তার একটা বার্তা উনি পেয়েছিলেন এবং সেই বিষয়ে তারা সম্মতি দিতে বাধ্য হয়েছিলেন বা ইচ্ছাকৃতভাবে দিয়েছিলেন বা কোনো একটা উদ্দেশ্যে তারা এই ধরনের সমর্থন দিয়েছিলেন। শুধু তাই না, এই রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি ঠিক করা ছিল এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে, সেইটাও নিবন্ধনগুলোতে উঠে এসেছে। বিবিসির প্রতিবেদনটা আপনারা দেখে নেবেন। আরও যদি ক্লিয়ার হতে চান, দ্য পোস্ট নামে একটা ফেসবুক পেজ আছে। এই পেজে একজন সাংবাদিকা অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরেছেন যে এইখানে আসলে যে সংকট, এটা ফেব্রুয়ারি জানুয়ারি মাসেই এই সেটেলমেন্টটা হয়েছে। আমি আপনাদেরকে বলছি, এইখানে যে করিডোরের বিষয়ে কথা বলছে, এইখানে আমাদের প্রেস সচিব শফিক সাহেব বলছেন যে এই করিডোরটা মায়ানমার, রাখাইন, জাতিসংঘ, বাংলাদেশ, এই 4টা স্টেক হোল্ডারের সম্মতিতে। আমি আপনাদেরকে বলছি, এইখানে কিন্তু প্রেস সচিব বলেছে এই ধরনের মানবিক সংকটে জাতিসংঘের আহ্বানে তিনি সাড়া দিবেন। আবার এইদিকে বলছেন যে মানবিক করিডোর প্রদানের বিষয়টি সঠিক নয়। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মানবিক করিডোর দেওয়া হয়েছে। আবার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সীমান্তে, বর্ডারে বাংলাদেশের নাকি নিয়ন্ত্রণ নাই। তাহলে এই বর্ডারে নিয়ন্ত্রণ করছে কে? জাতিসংঘ করছে, রাখাইন করছে, ভারত করছে, চীন করছে, নাকি আমেরিকা করছে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কারো কাছে নাই, কারণ এই উত্তরগুলো সরকার চেপে গিয়েছে। কোনো একটা কারণে এই উত্তরগুলো আমাদের কাছ থেকে লুকায়ে রাখা হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই উত্তরগুলো লুকায়ে রেখে কি কি উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব, এবং এই উদ্দেশ্যগুলো আমরা কার পিছনে? আমি আরও একটু বলি যে এই উদ্দেশ্যগুলোর পিছনে এক্স্যাক্টলি কে কলকাঠি নাড়ছে। আমাদের কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে, ঠিক ফিলিস্তিনে যেইভাবে
এখানে মুসলিম শূন্য করা হচ্ছে ইহুদি বসতি স্থাপনের উদ্দেশ্যে। আবারও বলছি, এখানে কিন্তু সিরিয়া, মিশর সহ সামগ্রিকভাবে অনেকগুলো দেশ আছে, যেই দেশগুলোকে চাপ দেওয়া হয় যে আপনারা ফিলিস্তিনের মানবিক সংকটে, গাজার মানবিক সংকটে বর্ডারগুলো খুলে দেন না কেন। দেখেন, এখানে গাজাবাসী অথবা সিরিয়া, তুরস্ক অথবা মিশর সামগ্রিকভাবে যে আঞ্চলিক একটা পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে মিশর কেন এখানে সীমান্ত খুলে দেয় না? কারণ মিশর চায় গাজাবাসী সেখানেই সার্ভাইভ করুক, তার নিজের জমির মালিকানা তারা বুঝে নেক, লড়াই করে টিকে থাক। এই জন্য তারা সীমানা খুলে দেয় না যে সমস্ত গাজার মানুষ মিশরে ঢুকে যাক। ঠিক একইভাবে এইখানে রোহিঙ্গাদেরকে যে করিডোর দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকানো হলো, এর ফলে রোহিঙ্গাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। যেই মানবিক করিডোর দিয়ে এইখান থেকে সহযোগিতা যাওয়ার কথা ওইখানের মানুষকে সারভাইভ করার জন্য, সেই মানবিক করিডোর দিয়ে সহযোগিতা যাওয়ার পরিবর্তে সেইটাকে রোহিঙ্গা পুশব্যাকের জন্য ব্যবহার করা হলো। এইখানে আমাদের চিন্তা এবং ধারণার হলো প্রশ্ন যে আপনি নাম দিলেন মানবিক করিডোর, মানবিক সহযোগিতা পাঠানোর কথা, কিন্তু ওই অঞ্চলটা রোহিঙ্গাদের জমি, রোহিঙ্গাদের বসতি, রোহিঙ্গাদের ভিটামাটি, মুসলিম রোহিঙ্গাদের ভিটামাটি। আরও যদি স্পষ্টভাবে বলা হয়, এই অঞ্চলটাকে মুসলিম শূন্য করা হচ্ছে কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস সরকার হেল্প করছে কিনা। আমি আরও স্পষ্ট করে বলি, যদি যেই সন্দেহটা ওলামায়ে মাশায়েখগণ করছে যে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা, সেই খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ভ্যাটিকান সিটি, পোপরা, এবং সেই জন্যই এটাকে মুসলিম শূন্য করা হচ্ছে। আমি আপনাদেরকে এই সমস্ত বিষয়টা বারবার আলোচনা করার অনুরোধ করছি। এইটাকে আসলে ডুবতে দিয়েন না, এটাকে আসলে নিভে যেতে দিয়েন না। যদি নিভে যায়, যদি এই করিডোর এস্টাবলিশমেন্ট পায়, তাহলে সমস্যা কি? এইখানে ইন্টারেস্ট রয়েছে চায়নার, এখানে ইন্টারেস্ট রয়েছে আমেরিকার, এখানে ইন্টারেস্ট রয়েছে ভারতের, এখানে ইন্টারেস্ট রয়েছে মায়ানমারের। এই 4-5টা যে স্টেক হোল্ডার, তারা এই অঞ্চলকে কেন্দ্র করে তারা ইন্টারেস্ট করছে, এবং এই ইন্টারেস্টের জন্য মায়ানমারের একটা পক্ষ, রাখাইনের একটা পক্ষ, চায়নার একটা পক্ষ, ভারতের একটা পক্ষ, আমেরিকার একটা পক্ষ, এই সমস্ত পক্ষ কোন জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে? ওই যে মানবিক করিডোর যে নামকরণ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, সেই অঞ্চলটাকে, অর্থাৎ বাংলাদেশের দেওয়া মানবিক করিডোরটা হচ্ছে, যদি আমার বুঝ পড়া ঠিক হয়, এটা হলো ব্যাটেলফিল্ড। তাহলে আমি আমার দেশের একটা অংশকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করার সুযোগ দিচ্ছি। যুদ্ধের ময়দান হলে আসলে মানে সমস্যা কি? যুদ্ধের ময়দান হলে সমস্যা হলো এক একটা পক্ষ আসবে, মারামারি করবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার প্রশ্ন হলো, এই করিডোর থেকে বাংলাদেশের প্রাপ্তির সম্ভাবনা কি কি? মানে বাংলাদেশ এখান থেকে কি কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? আপনারা যারা এখানে ভিডিওটি দেখছেন, আজকের আলোচনা দেখছেন, আমার ছোট্ট মাথায় ছোট্ট যে দুশ্চিন্তাগুলো গ্রো করছে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে দুশ্চিন্তাটা কাজ করছে, যে বাংলাদেশ এখান থেকে পাবে কি আসলে? আপনারা কি কিছু খুঁজে পান যে বাংলাদেশের এই মানবিক করিডোর থেকে পাবার কিছু আছে? যেই কথাটি বলা হয়েছে 1,80,000 রোহিঙ্গাকে পুশব্যাক করা হবে, অর্থাৎ ফেরত পাঠানো হবে। এই ফেরত পাঠানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় ভুয়া ছিল। যেমন এই অঞ্চলটা অলরেডি রাখাইনরা দখল করে আছে, সেই অঞ্চলে এই মায়ানমার সরকারের সঙ্গে এই সরকার গিয়ে গাধার মতো আলোচনা করেছে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে। এখন এই রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মায়ানমারের সরকার সাথে যে আলোচনা করেছে, এই রোহিঙ্গাদেরকে তাদের রাখাইন রাজ্যে ঢুকাবে নাকি জাহাজে করে মায়ানমারের অন্য ভূখণ্ডে নিয়ে যাবে? আপনারা যদি আমাকে পাগল না ভাবেন, তাহলে আমি বলি, মায়ানমার এতটুকু গর্ধব না, জান্তা সরকার এতটুকু গর্ধব না যে এই রোহিঙ্গাদেরকে রাখাইনে না নিয়ে জাহাজে করে তাদের অন্য ভূখণ্ড নিয়ে স্থাপন করবে। তাহলে এটা যেহেতু হবে না, তাহলে সরকার এই গুজব বাংলাদেশের মানুষের মধ্যে কেন ছড়ালো? শুধুমাত্র মহান হওয়ার জন্য এবং ভাইরাল হওয়ার জন্য, এবং আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের যে জায়গায় সমস্যা হলো, তারা বলল 1,80,000
পুশব্যাক করবে, সেখানে 1,13,000 ঢুকালো। এই 1,13,000 যখন ঢুকালো তখন তারা ছড়ালো 1,80,000 পুশব্যাক করবে। যখন তারা 1,80,000 পুশব্যাক করার কথা প্রচার করছিল, তখন এই শয়তানের দল জানতো যে এইখানে এই সময় রোহিঙ্গারা আরো উল্টা বাংলাদেশে ঢুকবে। এরা জানতো কেন? কারণ জাতিসংঘ মহাসচিব আসার পরে এই আলোচনাটাই করে গেছে। তারা জানতো কেন? কারণ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই বিষয়টাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, তারা অর্থাৎ এখানে যা কিছু হচ্ছে একটা নকশার মধ্যে হচ্ছে, পূর্ব প্ল্যান অনুযায়ী হচ্ছে, এবং সেই প্ল্যানের সঙ্গে এই বাংলাদেশের কিছু কিছু বাংলাদেশ বিরোধী যারা আমেরিকার কাছে বিক্রি হয়েছে, আমেরিকার দালাল যারা, তারা বিক্রি হয়ে আছে, তারা লুকিয়ে রেখেছে এই তথ্যগুলো, লুকিয়ে রেখে আমাদেরকে অন্ধকারে রেখে এক ধরনের গোপন চুক্তি করেছে। তারা গোপন চুক্তি করেছে, তারা জানে এখানে রোহিঙ্গা পুশব্যাক করবে, এখানে মুসলিম রোহিঙ্গা শূন্য করে খ্রিস্টান স্টেট করবে। জেনে শুনেও তারা প্রচার করেছে 1,80,000 রোহিঙ্গা এখান থেকে ফেরত নেওয়া হবে। এইটাই আমার দুশ্চিন্তা। আপনাদের কাছে আমার আবেদন কি? আপনাদের কাছে আমার আবেদন হলো, আমরা রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন করছি না, কেউ কথা বলছে না। কেউ আমেরিকা নামের রাষ্ট্র, আমেরিকা নামের শক্তি, ভারত নামের একটা শক্তি জাতিসংঘের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনীতিকে দেউলিয়া করতে চায় না। অর্থাৎ দেশকে বিবেচনা করার আগে তারা ভাবছে তাদের রাজনৈতিক সফলতা ব্যর্থতায় পর্যবেসিত হবে, তাই তারা এই বিষয়টাকে স্কিপ করে যাবে, যা হবার হবে। এই হলো সামগ্রিক বিষয়। আমি আজকে একটা খুব বাজে কথা বলি, এই কথাটা শেখ হাসিনাকে আমি খুবই অপছন্দ করি। আমি প্রচুর পরিমাণে তার দ্বারা নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু মানে রোহিঙ্গা বিষয়ে অথবা এই অঞ্চলে আমেরিকার ইস্টাবলিশমেন্ট বিষয়ে সে কখনো আপোষ করেনি। আমি আবারও বলছি, সে অন্তত এখানে আপোষ করেনি, ঠিক আছে? কিন্তু সেও রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছিল, এটাও সত্য। আবার সেই রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছিল, কিন্তু তারপরেও পরবর্তী সময়ে আমেরিকার যে একটা ডিমান্ড ছিল এই অঞ্চলে, এই জায়গা থেকে তার সময়ে অন্তত এই ধরনের করিডোরের ডিক্লারেশন আসেনি। এইটা হলো একটা বিষয়। আজকে আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো যে আপনারা যে করিডোরটা দিয়েছেন, ঠিক আছে, আপনারা যদি আমেরিকার কাছে বাধ্য হন, আমেরিকা যদি আপনাদেরকে বাধ্য করে, তাহলে বাংলাদেশের নাগরিকদের কাছে এটা শেয়ার করেন যে আপনারা আমেরিকার কারণে এটা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু লুকো ছাপা করে আমেরিকার চাপে আপনি ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এই শর্তগুলো মেনে নেবেন, যে আমেরিকার এই শর্তগুলো মেনে নিলে আমেরিকা আপনাদের এখানে থাকার সুযোগ করে দিবে। আমি বলি, আপনি আমাদের গণঅভ্যুত্থানের এমন কোনো শক্তি না, এমন কোনো অবদান রাখেননি যে আপনার প্রতি আমরা অনেক মায়া করব এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরেও। ধন্যবাদ সবাইকে।